ছোটবেলা থেকে আমি আসলে খুব টিভি ফ্রিক ছিলাম আর কি। টিভি দেখতে খুব পছন্দ করতাম, কার্টুনস দেখতাম, বিভিন্ন শোজ দেখতাম এবং স্পেশালি পাওয়ার রেঞ্জার্সের খুব বড় ফ্যান ছিলাম আমি। পাওয়ার রেঞ্জার্সরা যেভাবে পারফর্ম করতো ওই জিনিসটা মিমিক করার খুব চেষ্টা করতাম আমি। যেমন হচ্ছে ওরা যখন পকেট থেকে ডিভাইসটা বের করে এই টাইপের অ্যাকশনগুলো করতো, আমি হচ্ছে এগুলো আসলে মিমিক করতে খুব পছন্দ করতাম এবং নিজেকে কল্পনা করতাম ওই জায়গাতে যে আমিও কখনো এরকম একটা পাওয়ার রেঞ্জার্স হব, আমার মধ্যেও এই পাওয়ার্সগুলো থাকবে। তো এই বিষয়টাই হচ্ছে আসলে আমার মধ্যে অ্যাক্টিংয়ের হাতে খড়িটা দিয়েছে বলে আমি মনে করি। কারণ আমি নিজেকে আসলে ওই জায়গায় ছোটোবেলা থেকেই কল্পনা করি যে আমিও কখনো আসলে টিভির মধ্যে এভাবে আর কি পারফর্ম করব, আমাকেও হচ্ছে দর্শক দেখতে পাবে টিভির মধ্যে পারফর্ম করা অবস্থায়। এভাবেই আসলে অ্যাক্টিংয়ের প্রতি আগ্রহ এবং আমার টেলিভিশনের প্রতি আরও বেশি ইন্টারেস্টেড হওয়া। আমার মা খুবই সুন্দরী একজন মহিলা। সো আসলে আমাদের জন্মের পর আমার মাকে বলা হতো যে হ্যাঁ নায়ক পয়দা করছো। তো ছোটোবেলা থেকে চেহারা ভালো থাকায় বন্ধুবান্ধব হোক বা হচ্ছে আম্মু কোথাও বেড়াতে নিয়ে গেলে আত্মীয় স্বজন হোক বলতো যে আরে নায়কের মতো চেহারা হয়েছে। তো ওই যে নায়কের মতো একটা ট্যাগ সবসময় দেয়া হতো, এই জিনিসটা মনের মধ্যে আসলে একটা দাগ কেটে ফেলেছিল যে আচ্ছা নায়কের মতো কেন, নায়ক কেন নয়। তো মনে হতো যে হ্যাঁ আমিও তো নায়ক হতে পারি। আমার ছোটোবেলা থেকে ঋত্বিক রোশনের খুব বড় ফ্যান আমি, তাকে আমি অ্যাজ অ্যান আইডল হিসেবে কল্পনা করি। তো ঋত্বিক রোশনের যেই চার্ম, যেই অ্যাক্টিং বা ড্যান্স মুভস, ওইগুলো হচ্ছে আমাকে খুব ইন্সপায়ার করে। আমি ওগুলা কপি করার চেষ্টা করতাম এবং বন্ধুবান্ধবদের মতে বেশ ভালোটাই কপি করতে পারতাম। তো তারাই হচ্ছে আমাকে মানে এই যে স্টার বা নায়ক এই জিনিসটা আর কি আমার মধ্যে জাগ্রত করে, যার ফলে একটা পর্যায়ে মনে হয় ওকে ফাইন, ইয়া আই অ্যাম এ স্টার। আমি খুবই কম্প্যারেটিভ রিল ওয়াচার। আমি রিল দেখতে দেখতেই আসলে আমার সামনে এই দীপ্তর পোস্ট আসে যে দীপ্ত স্টার হান্ট, তারা হচ্ছে একটা নতুন রিয়েলিটি শো স্টার্ট করেছে। তো আমি আমার ছোটো ভাইকে ইনবক্স এটা দিয়ে রাখি, পিন করে রাখি যাতে হচ্ছে পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারি। তো আমি না পরে ভুলে যাই যে আমার আসলে অ্যাপ্লাই করতে হবে। আমার ছোটো ভাই আমাকে মনে করিয়ে দেয় যে এখানে অ্যাপ্লাই তো করো না। তো পরে আমি তখন একদম লাস্ট ডেটে গিয়ে অ্যাপ্লাইটা করি এবং আমাকে হচ্ছে কিছুদিন পরে ফোন দেওয়া হয় এবং বলা হয় আরেকটা ফর্ম পূরণ করতে এবং তার একটা মিউজিক দিয়েছে, ওই মিউজিকের সাথে একটা ভিডিও বানাতে। কিন্তু কোনো ইনস্ট্রাকশনস ছিল না আসলে যে কিভাবে ভিডিওটা বানাবো। সো আমি একটু কনফিউজ ছিলাম যে হোয়াট শুড আই ডু অ্যান্ড লাইক কী করতে হবে না করতে হবে। তো আমি তখন কি করি, আমারই প্রিভিয়াস কিছু কাজ যেখানে আমাকে দেখা যাচ্ছে এরকম কাজগুলো আসলে কম্পাইল করে একটা ওই মিউজিক বসিয়ে একটা ভিডিও বানাই এবং পরবর্তীতে আমাকে অডিশনের জন্য ডাকা হয়। অডিশনের জন্য যেই দিন আসি, প্রথমত আমি যেহেতু আমার নিজের বাইক আছে তো বাইক নিয়েই এসেছিলাম। আসার পরে একটু লেট হয় আসতে এবং সিরিয়াল নিয়ে অপেক্ষা করছিলাম। কিছু পরিচিত মানুষজন ছিল, তাদের সাথে কথা বলছিলাম। কিভাবে আসলে তারা অডিশনের জন্য সিরিয়ালি ডাকছিল এটা বুঝতে পারছিলাম না কেউই, যে আসলে আমার সিরিয়াল কখন আসবে। তো পরে আমি কি করি, আমার যারা পরিচিত ছিল তাদের সাথে একটু বাইরে যাই চা খেতে। কিন্তু আসলে ওইখানে যে একটা বিপদ শুরু হবে এটা আমি বুঝতে পারি নাই, কারণ আমি অনেক সকালে আসার পর, সকাল বলতে 12টার দিকে এসেছিলাম। 12টার দিকে আসার পরেও দেখা যাচ্ছে যে আমি সিরিয়াল মিস করে ফেলেছি চা খেতে যাওয়ার ওই সময়টার মধ্যে। আমি যখন এসেছিলাম তখন প্রায় 12টার মতো বাজে এবং আমার আসলে অডিশনে ডাক পেতে ফার্স্ট অডিশনে ডাক পেতে পেতে প্রায় 4টা সাড়ে 4টার মতো বাজে। তখন হচ্ছে আমি ফার্স্ট অডিশনের জন্য যাই এবং জাজরা আমাকে হচ্ছে যেটা বলে সেটা হচ্ছে যে মনে করো তুমি একটা রকস্টার, কিন্তু রকস্টারদের জীবন তো হচ্ছে খুবই অগোছালো হয়। সো তুমি একটা অগোছালো জীবনের রকস্টার, এই ক্যারেক্টারটা প্লে করে একটা গান পারফর্ম করো, যে কোনো গান তোমার ইচ্ছে মতো হতে পারে। তো আমি ওইটা করার চেষ্টা করি যে একটা রকস্টারের মতো হচ্ছে স্টেজে তাদের সামনে আমার ব্যাগটাকে আমি হচ্ছে গিটার প্রপস হিসেবে ওইখানেই নিয়ে তাদের সামনে আসি এবং পারফর্ম করি। সো ইয়েলো কার্ড পেয়ে যাই। তারপরে হচ্ছে আরেকটা অডিশন রাউন্ড ছিল যেখানে আমার গ্রিন কার্ড পেতে হবে। তো ওই অডিশন রাউন্ডের জন্য আমি হচ্ছে নিচতলা থেকে দোতলায় আসি। তো আবার অপেক্ষার পালা শুরু, অপেক্ষা করছি, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। প্রায় 8:30টার মতো বাজে, তখন হচ্ছে আমার সেকেন্ড অডিশনের জন্য ডাক পড়ে। স্টুডিও রেডি, আমার জাজরা রেডি, আমিও রেডি। এই সাউন্ড ঠিক কর। হ্যালো, গিটারটা একটু বাড়াই দে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে,
তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, আগুন জেলেও পুড়লাম আমি। ওকে, আমি একটা ছোট টপিক দিই। জি স্যার। আপনি চশমাটা খুলে সমস্যা হবে কি? না না না, ফাইন, রাখলাম। হ্যাঁ, আপনি রাস্তার মধ্যে আছেন, আপনার এই মুহূর্তে আপনার পিক পকেট হলো, আপনি টের পেলেন যে আমার পকেটে মানিব্যাগটা নাই, এবং আপনি আশপাশে চিৎকার করে লোকজনকে বলছেন আমার পকেট মার হয়েছে, এবং আপনি একটু হেল্প চাবেন। ফাইনালি আপনি একজনকে দেখবেন যে উনি পকেটটা মেরেছে, এবং আপনি দাঁড়াবেন এবং ভাববেন যে তাকে আপনার ধরতে হবে। এক্সপ্রেশন আমরা দেখবো পুরোটা। ফাইন, খুব শর্ট টাইমের মধ্যে। ফাইন, তাহলে যাই। ওকে, আর অ্যাকশন। ভাই আমার পকেট, ভাই আমার মানিব্যাগ নিয়ে গেছে ভাই। ভাই আপনারা কাউকে, ভাই দেখছেন আপনারা কাউকে? ভাই আমার মানিব্যাগটা নাই ভাই। ভাই আপনারা কাউকে দেখছেন ভাই? আমার মানিব্যাগটা খুঁজে পাইতেছি না ভাই। এই দাঁড়া, তুই দাঁড়া, তুই আমার মানিব্যাগ নিছিস, তুই দাঁড়া। ওকে ওকে ওকে, আমাদেরকে একটু মিমিক্রি করে দেখান তো আমাকে, মানে আপনার। আচ্ছা, এমন একটা সিচুয়েশন যেখানে হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি, কিন্তু সে এখনও এসে পৌঁছায় নাই, অনেক দেরি করতেছে। এমন একটা সিচুয়েশনে আমি অ্যাক্টিং করার ট্রাই করি। আমার অডিশন প্রায় শেষের দিকে, তো আমি জানি না, আমার কাছে তখন জাজদের চেহারা থেকে আমি আসলে ওইরকম কিছু বুঝতে পারছিলাম না যে কি, মানে তাদের এক্সপ্রেশন থেকে আমি আন্দাজ করতে পারছিলাম না, বা তাদের হাত কি গ্রিন কার্ডের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, বা আমি আসলে গ্রিন কার্ডটা পাবো কি পাবো না। খুবই মানে নার্ভাস লাগছিল ওই সময়টাতে। ফোন তো ধরবা, দেরি করতেছো ঠিক আছে, কিন্তু একটা মানুষ ফোন তো ধরে, ফোন ধরে তারপরে না হয় একটা আমাকে রিজন দাও যে এই জন্য তুমি দেরি করছো। ফোনও যদি না ধরো, আমি তোমার সাথে যোগাযোগ কীভাবে করবো? তাড়াতাড়ি আসো না ভাই, প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আমরা আপনাকে গ্রিন কার্ড দিতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। আসি, দেখা হবে ইনশাআল্লাহ। ওয়েট, আমরা মনে গ্রিন কার্ড দিতে পারছি না। আপনাদের সাথে রেগুলার দেখা হবে সেটে। মানে গ্রিন কার্ড যদি দেই আমাদেরকে কি দিবেন? মেবি ইউ গাইজ গোনা গেট আ স্টার। স্টার পাবো? হ্যাঁ। আর সো একটা স্টার যদি স্টার বাংলাদেশ আমাদের পায়, কি ফ্যাসিলিটিস দিবে? স্টার তো দীপ্ত পাবে। ফ্যাসিলিটিস দিবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ডে বাংলাদেশেরও একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে যে ওয়ার্ল্ডে কম্পিট করতে পারে। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ল্ডে যাব না, স্টার হওয়ার পর আমাদের চিনবেন তো? অবশ্যই অবশ্যই। ওকে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা এক্সপ্রেশন দেন তো, পাওয়ার পর, গ্রিন কার্ড পাওয়ার পর। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। পরে তো গ্রিন কার্ড দিয়ে দিল। আই ওয়াজ সো এক্সাইটেড টু হ্যাভ দ্য গ্রিন কার্ড ইন মাই হ্যান্ডস, অ্যান্ড তারপরে গ্রিন কার্ড নিয়ে বের হই। আই ওয়াজ সো এক্সাইটেড যে ওকে ফাইনালি আই গট ইট, আই হ্যাভ আ চান্স টু বি আ স্টার রাইট নাও। হাই, ইট ওয়াজ আ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স হিয়ার। দুটো ধাপ অতিক্রম করে আসলে এই পর্যন্ত আসার পরে গ্রিন কার্ড পাওয়া, ইটস আ রিয়েলি মানে অ্যামেজিং থিং ফর মি। আমি মোহাম্মদ সাকিব হোসেন, এসেছি মিরপুর, ঢাকা থেকে। আমার পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে। সো আই বেট ইউ গাইজ আর গোনা সি মি মোর নাওয়াডেজ। দ্বিতীয় দিনের ঘটনাটা আসলে প্রথম দিনের থেকে একটু উল্টো, কারণ আমি প্রথম দিন যেই ভুলটা করেছিলাম ওই ভুলটা যাতে আবার না হয় এই জন্য একটু তাড়াতাড়ি চলে আসি। তো তাড়াতাড়ি চলে আসায় যেটা হয় যে সিরিয়াল একটু আগেই পড়ে, 8 নম্বর সিরিয়ালে ছিলাম ওই দিন। আমি সিরিয়াল দিয়ে দিয়েছে, অপেক্ষা করছি আমার কখন আমার জন্য ডাক পড়বে। তো তখন হচ্ছে দীপ্ত স্টার হান্টের কিছু মেম্বার্সরা আসে, তারা হচ্ছে সবাইকে হাতে একটা করে স্ক্রিপ্ট দেয়। তো স্ক্রিপ্টটাতে হচ্ছে ছোট ছোট 5টা মনোলগ ছিল, যেখানে ডিফারেন্ট ইমোশনস প্লে করতে হবে, এরকম হচ্ছে 5টা ছোটো ছোটো মনোলগ। তো বলা হয় যে ওখান থেকে যে কোনো 2টা অ্যাক্ট করতে হবে। তো আমি তো আসলে এরকম কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, একটু ভরকে যাই যে ওকে কীভাবে কী করব। তো পড়া শুরু করি, ওইটার ট্রমা কাটাতে না কাটাতে আরেকজন এসে বলে হচ্ছে একটা কন্টেন্ট বানাতে হবে, যেখানে প্রথম প্রেম নিয়ে কথা বলতে হবে 1.5-2 মিনিট বা 2.5 মিনিট। তারপরে আরেকজন এসে বলে যে হচ্ছে রিয়াকশন নিবে। তো
সব কিছু একসাথে মাথার মধ্যে মানে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম, যে ওভারলোডেড ফিল হচ্ছিল খুবই। তারপরে কি করব, আমি স্ক্রিপ্ট পড়া শুরু করলাম, ইমোশন একটু সাইডে রেখে আগে মুখস্থ করা শুরু করলাম, যে আগে আমি যদি মনোলগটা মুখস্থ বলতেই না পারি, ইমোশন আমি কিভাবে আনবো। আবার ভাবতেছিলাম যে দুইটা মনোলগ কেন, একটা মনোলগ হইলেই তো পারতো, একটা মুখস্থ করে ইমোশনের সাথে বলতে পারতাম, দুইটা যদি গোলায় যায় কি করব আমি। তো এই সব কিছুই চিন্তা ছিল মাথার মধ্যে। তারপরে হচ্ছে আবার আমার অডিশনও আগে, সো আসলে খুব তাড়াতাড়ি করতে হবে যা করার। সো প্রিপারেশন নিতে লাগলাম, মুখস্থ করলাম মোটামুটি, যে হ্যাঁ ঠিক আছে, এবার নিজের কাছে একটু কনফিডেন্ট মনে হচ্ছে যে না আমি হয়তো পারবো অডিশনে। তারা যদি জিজ্ঞেস করে কোনো একটা মনোলগ বলতে, ওকে আমি ইমোশনের সাথে ডেলিভারি দিতে পারবো। তো অপেক্ষা করতে করতে আমার সিরিয়াল আসলো, আমি জাজদের সামনে দাঁড়িয়ে আছি, তারা, আমি তো কনফিউজ যে আমাকে কোনটা করতে দিবে। তো আমাকে হচ্ছে বললো আচ্ছা দুঃখ করে দেখাও। আমি তখনও ভাবছি যে আসলে আমি করতে পারবো কিনা, মুখস্থ আছে কিনা, আমি লাইন সাজানোর চেষ্টা করছি। তো ওইভাবেই মানে একটা প্রেশার নিয়ে আমি দুঃখটা করা শুরু করি। এবং আমার কি সত্যিই কোনো মূল্য নেই? মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। আমি এত চেষ্টা করি, তবুও যেন কেউ বুঝতেই চায় না। মা বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মা কি দেখতে পায় আমার মনের ভিতরটা কতটা ফাঁকা হয়ে আছে? একটা সময় ছিল যখন আমি স্বপ্ন দেখতাম, কিন্তু এখন মনে হয় হয়তো সবই হারিয়ে ফেলবো। আমি তো একটু ভালোবাসা চেয়েছিলাম। আপনি চশমাটা খুলে আপনার রাগের একটা অভিনয় করেন। 3-4 সেকেন্ড পরে হচ্ছে আমাকে থামিয়ে দেয়। আমাকে থামিয়ে দেওয়ার পরে বলে যে আচ্ছা তুমি রাগ করো। এখন আমি তো রাগেরটা মুখস্থ করি নাই, আমি আসলে যেই দুইটা সিলেক্ট করেছিলাম ওইখানে দুঃখ ছিল আর আত্মবিশ্বাস ছিল। তো আমি তখন বলি যে আমি তো রাগের মনোলগ মুখস্থ করিনি স্যার, রাগের স্ক্রিপ্ট তো আমি মানে পড়িনি, সো আসলে আমার ইম্প্রোভাইজেশনে যেতে হবে। কি কি পড়েছেন আপনি? আমি হচ্ছে দুঃখ এবং আত্মবিশ্বাসটা চেষ্টা করেছিলাম। দুঃখ কেন আপনাদের বুঝি না, খালি দুঃখ পাচ্ছে সবাই, খালি দুঃখ পাচ্ছে। রাগ দেখান, পিছনে একটা প্রপস আছে। তো আমাকে বলল রাগের অ্যাক্টিং করে দেখাও। আমি তো রাগের মনোলগ মুখস্থ করিনি, তো আমি বললাম তাদেরকে যে আমি তো আসলে এই মনোলগটা পড়িনি বা মুখস্থ করিনি। তারপরে তারা বলল যে হচ্ছে পেছনে যাও, দেখো কিছু প্রপস রাখা আছে, ওখান থেকে একটা প্রপস নাও, রাগের অ্যাক্টিং করে দেখাও। তোরে কতদিন বলছি আমার গলিতে তুই আসবি না? আমার কথা কানে যায় না তোর? তোকে আমি 1000 বার বলছি এটা আমার গার্লফ্রেন্ড। চোখ তুলে তাকাইলে হাত, পা, মাথা 206টা হাড়ের একটাও বাকি রাখবো না। তোর কি মনে হয় আমি তোর সাথে মজা নিচ্ছি? এটা দেখছিস সাথে কি আছে? আমি মজা নিচ্ছি না। একটা বাড়ি মাইরা তোর হাত পা সব ভাঙা ফেলবো আমি। আমার গার্লফ্রেন্ড, মাইন্ড ইট। ভাই আমরা যদি আপনাকে এখন নো বলি, আপনি কি খুব কষ্ট পাবেন? আমাদের পরে এরকম রেগে যাবেন? না, নিয়মিত গান করেন? ছোটবেলায় শিখতাম, কিন্তু তারপরে আসলে শেখা কন্টিনিউ করা হয়নি, কিন্তু এই তখন যা শিখেছি তার থেকে যা আছে। গান মানে কি কি গান শিখতেন? তখন মূলত আমি হারমোনিয়াম শিখতাম। হারমোনিয়াম শেখার জন্য হারমোনিয়ামে কোন ধরনের গান শিখতেন সেটা বলেন। হারমোনিয়ামে সাধারণত আমি হচ্ছে তখনকার ফোক গান যেগুলো ছিল ওগুলা করার চেষ্টা করতাম। শোনান একটু। কারণ কি জানেন, আমাদের অভিনয়ের জন্য সবই গাইতে হয়, এরকম ভারী গলা নিয়েও গান গাইতে হয়। ওকে। তুমি বিনে আকুল পরা, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমারে। আমি এই মিনতি কোহরি রে, মিনতি কোহরি রে সোনা বন্ধু, ভুইল না আমারে। সিরিয়াসলি আমি আপনারে ভুলবো না, তাড়াতাড়ি আসেন। থ্যাংক ইউ সো মাচ।
সিরিয়াসলি খুবই ভালো গাইছেন। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি স্টার কার্ডটা পেয়ে যাই, খুবই সাররিয়াল লাগছিল যে ওকে ইজ ইট রিয়েল, আমি কি অ্যাকচুয়ালি কার্ড পেয়েছি। তো এই চিন্তা নিয়েই মানে বের হলাম। আমার খুবই ভালো লাগছিল যে ওকে ফাইন, এখন আমার মধ্যে আসলে একটু দায়িত্ববোধ জন্মানো দরকার। ওই কার্ডটা খুব হেভি লাগছিল যে ওকে এটা একটা দায়িত্ব সহ আমার হাতে এসেছে, যে দায়িত্ব পূরণের প্রত্যাশা আপনারা হয়তো আমার কাছ থেকে করবেন, যাতে আপনাদের ওই প্রত্যাশা পূরণ করতে পারি সেই চেষ্টাই সবসময় করে যাব। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ, তোমার